আসসালামু আলাইকুম। আমি সামিনা পারভিন, প্রভাষক দর্শন, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। আজকে আমার বিষয় যুক্তিবিদ্যা প্রথম পত্র। আমি যুক্তিবিদ্যা প্রথম পত্র সপ্তম অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি থেকে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমি আরোহ অনুমানের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো সার্বিক সিদ্ধান্ত অনুমান করার পদ্ধতিকে আরোহ অনুমান বলে। তাহলে আরোহ অনুমান কাকে বলে? কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো সার্বিক সিদ্ধান্ত অনুমান করার পদ্ধতিকে আরোহ বলে। আরোহ অনুমানে আমরা কিছু থেকে সমগ্রে, জানা থেকে অজানায় এবং নিরীক্ষিত বস্তু বা ঘটনা থেকে অনিরীক্ষিত বস্তু বা ঘটনার পদার্পণ করি। অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী, কেননা এরূপ অনুমানে আশ্রয়বাক্যগুলো বিশিষ্ট যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য হয়। তাহলে কি বুঝলাম আমরা? আরোহ অনুমানে কি? আরোহ অনুমানে আমরা কি কোনো কিছু জানা থেকে অজানায়, আমরা একটা জানা বিষয় থেকে অজানা বিষয়ে, নিরীক্ষিত বস্তু বা ঘটনা থেকে অনিরীক্ষিত বস্তু বা ঘটনায় কি পদার্পণ করি। আর এখানে অনুমানের গতিটা এখানে কি সবসময় ঊর্ধ্বমুখী। কারণ কি, এখানে যে আমরা আশ্রয়বাক্যগুলো এখানে সবসময় কি হবে? বিশেষ যুক্তিবাক্য হবে, আর সিদ্ধান্তটা হবে সবসময় একটা সার্বিক যুক্তিবাক্য। আমি একটু উদাহরণের মাধ্যমে বিষয়টি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। উদাহরণ আমরা কি দেখছি? কামাল হয় মরণশীল, জামাল হয় মরণশীল, বিমল হয় মরণশীল, সালমা হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। এখানে আমরা দেখলাম আশ্রয়বাক্যগুলো কি? আশ্রয়বাক্যগুলো প্রত্যেকটা আশ্রয়বাক্য কি এখানে কি বিশেষ যুক্তিবাক্য, আর আমরা যে সিদ্ধান্তটা পেলাম সেটা একটা কি সার্বিক যুক্তিবাক্য। তাহলে আরোহ অনুমান কি বিশেষ যুক্তিবাক্য থেকে কি একটা সার্বিক যুক্তিবাক্যে গমন করে, মানে সিদ্ধান্তটা সবসময় কি হবে? একটি সার্বিক যুক্তিবাক্য হবে। আমরা যদি যুক্তিবিদ্যার ইতিহাস ঘাটলে কি দেখব যে বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে কি আরোহ অনুমানের সংজ্ঞা প্রদান করেছে। এর মধ্যে আমি নিম্নে দুইটা সংজ্ঞা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আরোহ অনুমান সম্পর্কে প্রথমে আমরা দেখব মিল কি বলে। আরোহ অনুমান সম্পর্কে মিল কি বলেন, প্রথমে আমরা তা দেখব। আরোহ অনুমান হচ্ছে মনের সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা অনুমান করি যে যাকে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে সত্য বলে জানি তা সব ক্ষেত্রেই সত্য হবে, যাদের কিছু নিরূপণযোগ্য বিষয়ে পূর্ববর্তী ক্ষেত্রের সাথে কি মিল থাকে। তাহলে কি আরোহ অনুমান হচ্ছে কি মনের সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা কি অনুমান করি যাকে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে কি আমরা সত্য বলে জানি তার কি সার্বিক ক্ষেত্র সেটা কি হবে? সত্য হবে, যাদের কিছু নিরূপণযোগ্য বিষয়ের পূর্ববর্তী ক্ষেত্রের সাথে কি মিল থাকবে। তারপর আমরা দেখব যুক্তিবিদ জোসেফ কি বলেন। বিশেষ বিশেষ দৃষ্টান্তের সাদৃশ্যকে বিচার বিশ্লেষণ করে সার্বিক দৃষ্টান্ত প্রতিষ্ঠার সারধর্মকে আরোহ বলে। তাহলে বিশেষ বিশেষ আমরা এর আগের উদাহরণটা দেখলাম যে আমরা কি বিশেষ বিশেষ যুক্তিবাক্য থেকে কি একটা সার্বিক যুক্তিবাক্যে পদার্পণ করেছি। তো ঠিক যুক্তিবিদ জোসেফ সেটা বললেন কি বিশেষ বিশেষ দৃষ্টান্তর সাদৃশ্যকে বিচার বিশ্লেষণ করে সার্বিক দৃষ্টান্ত প্রতিষ্ঠার সারধর্মকে কি বলে? আরোহ বলে। আরোহ অনুমানের কিছু বৈশিষ্ট্য আছে। এখন আমি আরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। আরোহ অনুমান হচ্ছে কিছু থেকে সকলে গমনের একটি প্রক্রিয়া। এতে আমরা কতিপয় বিশেষ ধারণা থেকে সার্বিক ধারণায় গমন করি। অনুমানের গতি এখানে কি ঊর্ধ্বমুখী। তাহলে আরোহ অনুমানের কি সিদ্ধান্ত সবসময় কি আশ্রয়বাক্য থেকে কি হবে? বেশি ব্যাপক হবে, কারণ আশ্রয়বাক্যগুলো কি এখানে বিশেষ যুক্তিবাক্য, আর সিদ্ধান্তটা এটা সার্বিক যুক্তিবাক্য। তাহলে অনুমানের গতিটা এখানে কি ঊর্ধ্বমুখী। 2 নম্বর বৈশিষ্ট্যটি আমরা দেখব এখন।
আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি কি সার্বিক যুক্তি বাক্য। তাহলে আরোহ অনুমানের সিদ্ধান্ত রূপে যে বাক্যটি স্থাপন করা হয় তা একটি সার্বিক যুক্তি বাক্য, বিশেষ যুক্তি বাক্য নয়। তাহলে কি আরোহ অনুমানে আমরা আগেই বলেছি যে আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলো কী হবে, বিশেষ যুক্তি বাক্য হবে, আর সিদ্ধান্তটা সবসময় কী হবে, একটা সার্বিক যুক্তি বাক্য হবে। আরোহ অনুমান বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে। তাহলে আরোহ অনুমানটা কি সবসময় কি বাস্তব ঘটনা ও পর্যবেক্ষণের উপর কি নির্ভর করবে। আরোহ অনুমানে আমরা যে সার্বিক সিদ্ধান্তটি স্থাপন করা হয় তা নির্ভর করে বিশেষ কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণের উপর। অভিজ্ঞতার সাহায্যে আমরা বাস্তব জগতে বিশেষ ঘটনার সম্বন্ধে জ্ঞান লাভ করি। এই বাস্তব জ্ঞানের উপর নির্ভর করে শেষ পর্যন্ত একটি কি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। আরোহ অনুমানে আরোহমূলক লম্ফ থাকে। তাহলে আরোহ অনুমানে কি থাকে, একটা আরোহমূলক লম্ফ থাকবে। আরোহ অনুমানে আমরা আরোহ অনুমানে আমরা কিছু থেকে সকলে, জানা থেকে অজানায়, নিরীক্ষ থেকে অনিরীক্ষিতে পদার্পণ করি। আমরা প্রথমে কয়েকটি বিশিষ্ট ঘটনাকে প্রত্যক্ষ করে যে জ্ঞান পাই তার উপর নির্ভর করে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমুদয় ঘটনা সম্পর্কে একটি কি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। এভাবে কতিপয় জানা ঘটনাকে ভিত্তি করে অজানা ঘটনায় যাওয়া বিশেষ করে সার্বিক এবং কম ব্যাপক থেকে বেশি ব্যাপক সার্বিক এবং কম ব্যাপক থেকে বেশি ব্যাপক সিদ্ধান্তে উত্তরণকে বলে আরোহমূলক লম্ফ। বিশেষ করে আমরা কি বিশেষ থেকে আমরা কি সার্বিকে এবং কম ব্যাপক থেকে কি বেশি ব্যাপক সিদ্ধান্তে উত্তরণ করব, আর সেটাই কি হবে আরোহমূলক লম্ফ। আমি আরোহমূলক লম্ফটি নিয়ে আবার আলোচনা করছি। আরোহ অনুমানে আমরা কিছু থেকে সকলে, জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত পদার্পণ করি। আমরা প্রথমে কয়েকটি বিশিষ্ট ঘটনাকে কি প্রত্যক্ষ করে যে জ্ঞান পাই তার উপর নির্ভর করে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমুদয় ঘটনা সম্পর্কে একটি কি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। এভাবে কি জানা ঘটনাকে ভিত্তি করে অজানা ঘটনায় যাওয়া, বিশেষ থেকে সার্বিকে যাওয়া, কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে সিদ্ধান্ত উত্তরণকে কি বলে আরোহমূলক লম্ফ বলে। আশা করি তোমরা আরোহমূলক লম্ফ জিনিসটি বুঝতে পেরেছ। 5 নম্বর বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব। আরোহ অনুমান প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি ও কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে। তাহলে আরোহ অনুমান কি প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি ও কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে। আরোহ অনুমানে আমরা গুটি কয়েক বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা করে সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। এক্ষেত্রে আমরা বিজ্ঞানের একটি মৌলিক নিয়ম যথা প্রকৃতির নিয়মাবর্তিতা নীতির উপর নির্ভর করি। এই নীতির অর্থ হলো প্রকৃতির নিয়মের অনুসারী, অর্থাৎ প্রকৃতি সবসময় একই অবস্থায় একই নিয়মে কাজ করে। মানে প্রকৃতিতে একটা কাজ যেভাবে হবে, যেভাবে হয়ে আসছে সেভাবে হবে। আর আরোহ অনুমান বিজ্ঞানের আরেকটি মৌলিক নিয়ম কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে। এই নিয়মের অর্থ হলো প্রতিটা ঘটনারই কারণ আছে, কারণ ছাড়া কোনো ঘটনাই ঘটতে পারে না। তাহলে আরোহ অনুমান প্রকৃতির দুইটা নীতির উপর নির্ভর করে। একটা হলো প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি, আর এটা হলো কার্যকরণ নীতি। প্রকৃতির নিয়মাবর্তিতা নীতিটা কি? এই নীতিটা হলো যে প্রকৃতি তার নিয়ম অনুসারে চলে। কোনো একটি ঘটনা যেভাবে ঘটছে তা এটা সবসময় একইভাবে ঘটবে। আর কার্যকরণ নিয়মটা হলো প্রত্যেকটি ঘটনার কি একটা কারণ আছে, কারণ ছাড়া কোনো ঘটনাই ঘটতে পারে না। তারপরে 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আরোহ অনুমান বস্তুগত সত্যতা নিশ্চয়তা প্রদান করে। তাহলে আরোহ অনুমান কী করে? বস্তুগত সত্যতার কি নিশ্চয়তা প্রদান করে। আরোহ অনুমানে আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আশ্রয়বাক্য সংগ্রহ করি এবং তারই ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করি। এর আশ্রয়বাক্যগুলো বস্তুগতভাবে সত্য বলে এই সিদ্ধান্তটিও বস্তুগতভাবে সত্যতার দাবি রাখে। আমরা আরোহ অনুমানের 6টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি আরোহ অনুমানের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করব। আরোহ অনুমানের প্রথম স্তরটি হলো কি সংজ্ঞা। আমি এখন সংজ্ঞা নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
কারণ সম্পর্ক নির্ণয়ের উদ্দেশ্যে আমরা যে বিষয়টিকে বেছে নেই প্রথমে তার একটি সংজ্ঞা দিয়ে দেওয়া দরকার, অর্থাৎ তার সম্বন্ধে আমরা একটি সুস্পষ্ট ধারণা থাকা দরকার যাতে অন্যান্য বিষয়ের সাথে তাকে তালগোল পাকিয়ে না ফেলি। কোনো বিষয় সম্বন্ধে সুস্পষ্ট ধারণা লাভের জন্য বিজ্ঞানের সংজ্ঞাদানকে উৎকৃষ্ট পন্থা হিসেবে বিবেচনা করা হয়। তাহলে কোনো বিষয় সম্পর্কে যদি আমরা খুব ভালো ধারণা রাখতে চাই তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, সেটা সংজ্ঞা দিতে হবে। যদি আমরা সেই বিষয়টি সংজ্ঞা দান না করি তাহলে অন্যান্য বিষয়ের সাথে আমরা তাকে মিলিয়ে ফেলব। আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের জিনিসটি বোঝানোর চেষ্টা করব। আমরা যদি ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করতে চাই তাহলে প্রথমে এই রোগটি কী এবং এর মধ্যে কী কী লক্ষণ বিদ্যমান তা ভালো করে জেনে নেওয়া দরকার, যাতে আমরা ভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে মাথা না ঘামাই। অর্থাৎ ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার পূর্বে এর একটি ভিন্ন সংজ্ঞা নির্ণয় করা দরকার। মানে যদি আমরা ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করতে চাই তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, ম্যালেরিয়া রোগের একটা সংজ্ঞা দিতে হবে। এই সংজ্ঞাটা অন্যান্য রোগ থেকে ভিন্ন হতে হবে, অন্যান্য রোগের সংজ্ঞা থেকে ভিন্ন হতে হবে। সংজ্ঞার পরে নেক্সট স্তরটা হচ্ছে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ। আমি এখন পর্যবেক্ষণ ও বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এরপর আসে নির্বাচিত বিষয়ের উপর পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের অর্থ হল সুনিয়ন্ত্রিত উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ। নিরীক্ষণ ও পরীক্ষণ উভয় পর্যবেক্ষণের অন্তর্ভুক্ত। পর্যবেক্ষণের সাহায্যে আমরা নির্বাচিত বিষয়টি উপস্থিত এরূপ কিছু দৃষ্টান্তের সংস্পর্শে আসি, তাদের উপর অনুসন্ধান কাজ চালাই, নির্বাচিত ঘটনার পারিপার্শ্বিক অবস্থা, তার আগে এবং পরের ঘটনা প্রবাহ লক্ষ্য করি। তবে ঘটনাবলী প্রকৃতিতে খুবই জটিল অবস্থায় থাকে, তাই কাজের সুবিধার্থে জটিল ঘটনাকে সরল অংশসমূহে ভাগ করে তাদের মধ্যে কোনটি প্রয়োজনীয় আর কোনটি অপ্রয়োজনীয় তা নির্ণয় করা দরকার। একেই বলে বিশ্লেষণ। তাহলে পর্যবেক্ষণ আর বিশ্লেষণ আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বোঝানোর আবার একটু বলছি। এরপর আসি সংজ্ঞাদানের পরে আসে নির্বাচিত বিষয়ের উপর পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের অর্থ হলো সুনিয়ন্ত্রিত উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ। নিরীক্ষণ ও পরীক্ষণ উভয়ই পর্যবেক্ষণের অন্তর্ভুক্ত। পর্যবেক্ষণের সাহায্যে আমরা নির্বাচিত বিষয়টি উপস্থিত এরূপ কিছু দৃষ্টান্তের সংস্পর্শে আসি, তাদের উপর অনুসন্ধান কাজ চালাই, নির্বাচিত ঘটনার পারিপার্শ্বিক অবস্থা, তার আগে এবং পরের ঘটনা প্রবাহ লক্ষ্য করি। তবে ঘটনাবলী প্রকৃতিতে খুব জটিল অবস্থায় থাকে, তাই কাজের সুবিধার্থে করি আমরা জটিল ঘটনাগুলোকে সরল অংশসমূহে ভাগ করে তাদের কোনটি প্রয়োজনীয় আর কোনটি অপ্রয়োজনীয় তা নির্ণয় করি। একেই বলে বিশ্লেষণ। আশা করি তোমরা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বুঝতে পেরেছ। আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। এর স্তরে আমরা ম্যালেরিয়া আক্রান্ত বিভিন্ন রোগীকে পর্যবেক্ষণ করি। এই রোগের সাথে যুক্ত বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা, এর অগ্রবর্তী ও অনুবর্তী ঘটনাসমূহের প্রতি দৃষ্টি নিক্ষেপ করি এবং রোগটির সাথে মশার কামড়, জলাভূমি, বন জঙ্গল, পচা নর্দমা, রোগীর বয়স, কুঅভ্যাস, নেশা, খাদ্য ইত্যাদি বিষয়ের সাথে যোগাযোগ লক্ষ্য করি। তারপরে এগুলোর মধ্যে কোনটি প্রয়োজনীয় এবং কোনটি অপ্রয়োজনীয় তা বুঝে নেওয়ার জন্য তাদের সরল আকারে বিশ্লেষণ করি, অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব অনুসারে তার একটি তালিকা প্রস্তুত করি। 3 নম্বর স্তরটি হচ্ছে অপনয়ন। আমি এখন অপনয়ন নিয়ে আলোচনা করব। এরপর আসে অপনয়ন। এরপর আসে অপনয়ন। নিরীক্ষিত বিষয়গুলো সবগুলো নির্বাচিত ঘটনাটি ঘটার পক্ষে প্রয়োজনীয় নয়। এর মধ্যে কোনটি নির্বাচিত ঘটনার সাথে সবসময় উপস্থিত আর কোনটি মাঝে মাঝে উপস্থিত। এর মধ্যে প্রথম প্রকারের বিষয়গুলো হচ্ছে অপরিবর্তনীয় আবশ্যকীয় বিষয় এবং দ্বিতীয় প্রকারের বিষয়টি হচ্ছে আকস্মিক ও অবান্তর বিষয়। বৈজ্ঞানিক মত অনুসারে কোনো কার্যের কারণ হচ্ছে তার পরিবর্তনের পূর্ববর্তী ঘটনা, তাই আমরা কারণ নির্ণয়ের জন্য অপনয়ন প্রক্রিয়ার আশ্রয় নিই। আচ্ছা, আমি আবার বলছি, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের পরে আসে অপনয়ন। আমরা যে নিরীক্ষিত বিষয়টি সবগুলো নির্বাচিত ঘটনাটি ঘটার পক্ষে প্রয়োজনীয় নয়।
এর মধ্যে কোনটি নির্বাচিত ঘটনার সাথে সবসময় উপস্থিত, আর কোনোটি কি মাঝামাঝি উপস্থিত। এর মধ্যে প্রথম প্রকার মানে যেটা সবসময় উপস্থিত তাকে বলে অপরিবর্তনীয় ও আবশ্যকীয় বিষয়, এবং দ্বিতীয় প্রকারের বিষয় হচ্ছে আকস্মিক ও অবান্তর বিষয়। আর বিজ্ঞানীদের মত অনুসারে কার্যকরণ সম্পর্ক, যখন কোনো একটা ঘটনার কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করব, কারণটা কোনটা হবে? কারণটা হবে অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। তাই আমরা কি কারণ হিসেবে অপনয়ন প্রক্রিয়া আশ্রয় নিব। অপনয়ন প্রক্রিয়া আশ্রয় নিয়ে আমরা কি করব, যেটা আমাদের জন্য অপরিবর্তনীয় সেটাকে আমরা রাখবো, আর যেটা অবান্তর ঘটনা সেটাকে কি করব, বাদ দিয়ে দেব। অর্থাৎ আমরা নিরীক্ষিত বিষয়গুলোর মধ্যে অবান্তর বা আকস্মিক বিষয় কি বাদ দিয়ে প্রয়োজনীয় বিষয়গুলোর দিকে কি দৃষ্টি দিব। আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে নিরীক্ষিত বিষয়গুলোর মধ্যে মশার কামড়, জলাভূমি, বন জঙ্গল, পচা নর্দমা ইত্যাদি বিষয় রোগটির সাথে সর্বদাই উপস্থিত, আর বাকি বিষয় কোনো সময় উপস্থিত আর কোনো সময় কি অনুপস্থিত। কাজে আমরা অপনয়ন প্রক্রিয়ার সাহায্যে আমরা এসব অবান্তর বিষয়গুলোকে বাদ দিয়ে দিব। তাই ম্যালেরিয়া রোগের সাথে আমরা কি যেগুলো একদম সবসময় উপস্থিত ছিল, সবসময় অপরিবর্তনীয়ভাবে উপস্থিত ছিল সবসময়, যেমন মশার কামড়, জলাভূমি, বন জঙ্গল, পচা নর্দমা ইত্যাদিগুলোকে রাখবো, বাকি বিষয়গুলোকে আমরা কি বাদ দিয়ে দিব। তারপরে স্তরটি কি? তারপরে স্তরটি হচ্ছে প্রকল্প প্রণয়ন। আমি প্রকল্প প্রণয়ন নিয়ে আলোচনা করব। নির্বাচিত ঘটনার পক্ষে প্রয়োজনীয় এরূপ বিষয়গুলোর মধ্যে থেকে আমরা যে কোনো একটিকে নির্বাচিত ঘটনার কারণ বলে আন্দাজ করি এবং অন্যগুলোকে আপাতত দূরে সরিয়ে রাখি। এরূপ সাময়িক আন্দাজ করাকে প্রকল্প প্রণয়ন বলে। তাহলে আমরা যেটা প্রকল্প প্রণয়নের বেলা আমরা কি নির্বাচিত ঘটনার পক্ষে প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে যে কোনো একটাকে কি কারণ বলে আন্দাজ করবে এবং বাকি অন্যগুলোকে আপাতত দৃষ্টি থেকে দূরে সরিয়ে রাখবো। একটি উদাহরণের মাধ্যমে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করব। ম্যালেরিয়া রোগের সাথে যেসব বিষয়ে সবসময় উপস্থিত থাকতে দেখা যাচ্ছে তাদের মধ্যে যে কোনো একটি রোগের কারণ হতে পারে। এরূপ অবস্থায় আমরা বিষয়গুলোর মধ্য থেকে যে কোনো একটি, অর্থাৎ কি মশার কামড়কে ম্যালেরিয়া রোগের কারণ বলে কি আন্দাজ করব। তাহলে ম্যালেরিয়া রোগের কারণ হিসেবে কাকে আন্দাজ করব? মশার কামড়কে আন্দাজ করব। আর এটাই কি প্রকল্প প্রণয়ন, যে কোনো একটা কে কারণ হিসেবে আন্দাজ করা। পঞ্চম স্তরটি হচ্ছে 5 নম্বর স্তরটি হচ্ছে সার্বিকীকরণ। এরপরের স্তর হলো সার্বিকীকরণ। আমাদের কল্পিত কারণটিকে যদি নিরীক্ষিত দৃষ্টান্ত ছাড়াও আরও কিছু নতুন ক্ষেত্রে সমভাবে কাজ করতে দেখা যায়, তাহলে আমরা সিদ্ধান্ত করি যে কারণটি সব ক্ষেত্রে একইভাবে কাজ করবে। এভাবে বিশেষ কয়েকটি দৃষ্টান্তের উপর কোনো বিষয়ের প্রতিক্রিয়া পরীক্ষা করে সার্বিক সিদ্ধান্ত স্থাপন করাকে সার্বিকীকরণ বলে। আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করি। আমরা বিভিন্ন ক্ষেত্রে মশার কামড় থেকে ম্যালেরিয়া রোগ সংঘটিত হতে দেখি এবং এর থেকে সিদ্ধান্ত করি যে সকল ক্ষেত্রে ম্যালেরিয়া রোগের কারণ সকল ক্ষেত্রে কি ম্যালেরিয়া রোগের কারণ মশার কামড়। তাহলে সব ক্ষেত্রে ম্যালেরিয়া রোগের কারণ মশার কামড়টাই হলো কি সার্বিকীকরণ। এক্ষেত্রে পরীক্ষণমূলক সমর্থন। ষষ্ঠ স্তরটি হচ্ছে কি পরীক্ষণমূলক সমর্থন। আমাদের প্রতিষ্ঠিত সার্বিক সিদ্ধান্তটি যথার্থ হলো কি না এবং এর সাহায্যে প্রতিটি বিশিষ্ট ঘটনাকে ব্যাখ্যা করা সম্ভব কি না তা নিরূপণ করবার জন্য সিদ্ধান্তটিকে পরীক্ষণমূলক সমর্থন দরকার। যুক্তিবিদ ফাউলার বলেন যে পরীক্ষণমূলক সমর্থন নতুন কোনো প্রমাণ নাই, এটা হলো কি এক প্রমাণ দিয়ে কি অন্য প্রমাণকে যাচাই করা। সমর্থনটা কি দুই প্রকার, একটা হলো প্রত্যক্ষ সমর্থন আর একটা হলো কি পরোক্ষ সমর্থন। প্রত্যক্ষ সমর্থনটা আমরা কি বাস্তব ঘটনা দিয়ে সিদ্ধান্তটাকে যাচাই করি, সিদ্ধান্তটাকে বাস্তব ঘটনা দিয়ে যাচাই করাটা হলো প্রত্যক্ষ সমর্থন। আর পরোক্ষ সমর্থনটা কি দেখি আমরা। আর পরোক্ষ সমর্থন হলো অবরোহ পদ্ধতির সাহায্যে সার্বিক সিদ্ধান্তটি পরোক্ষ সমর্থন হলো অবরোহ পদ্ধতির সাহায্যে সার্বিক সিদ্ধান্তটিকে বিশেষ ঘটনার ক্ষেত্রে প্রয়োগ করে যেটি কার্যকর হচ্ছে কি না
প্রয়োগ করে সেটি কার্যকর হচ্ছে কি না তা লক্ষ্য করি, অথবা সিদ্ধান্তটির সাথে আরেকটি ধারণা অনুমান করে তাকে বাস্তবের সাথে মিলিয়ে দেখি। যদি কার্যকরী হয় বা বাস্তবের সাথে মিলে যায় তাহলে সিদ্ধান্তটি সমর্থিত হয়েছে বলে ধরে নিই। আমি আবার বোঝানোর চেষ্টা করি। পরোক্ষমূলক সমর্থনে আমরা কি করি? অবৈধ পদ্ধতির সাহায্যে সার্বিক সিদ্ধান্তটিকে বিশেষ ঘটনার ক্ষেত্রে প্রয়োগ করে সেটি কার্যকর হচ্ছে কি না তা লক্ষ্য করি, অথবা সিদ্ধান্তটির সাথে আরেকটি ধারণা অনুমান করে তাকে বাস্তবের সাথে মিলিয়ে দেখি। যদি কার্যকরী হয় বা বাস্তবের সাথে মিলে যায় তাহলে সিদ্ধান্তটি সমর্থিত হয়েছে বলে ধরে নিই। আমি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। মশার কামড়কে ম্যালেরিয়া রোগের কারণ হিসেবে গ্রহণ করার পর পরীক্ষণমূলক সমর্থন দরকার। এই সমর্থন আমরা কি দুভাবে নিতে পারি, সেটা কি একটা হলো প্রত্যক্ষ আর একটা কি পরোক্ষ। যদি প্রত্যক্ষ সমর্থনে আমরা যদি দেখি যে বাস্তবে যাদের মশা কামড়াচ্ছে তারা ম্যালেরিয়া রোগে ভুগছে, তাহলে সিদ্ধান্তটিকে প্রত্যক্ষভাবে সমর্থিত হয়। আবার যারা মশারি ব্যবহার করছে, অর্থাৎ যাদেরকে মশা কামড়াতে পারছে না, তারা এই রোগে ভুগছে না, তাহলে সিদ্ধান্তটি হবে পরোক্ষভাবে তাহলে সিদ্ধান্তটি কি পরোক্ষভাবে সমর্থিত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচার এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।